ইউনিট ওপেন থাক, কমেন্ট ওপেন করে দিই। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়ে যাও। আমরা খুব দ্রুত আমাদের পড়া শুরু করে দেব। পড়া শুরু করার আগে আপনাদের কাজ কি? তোমাদের কাজ হলো দ্রুত তোমরা যারা একসাথে ক্লাস করো ফ্রেন্ডদেরকে একটু ডেকে নাও, এবং সবাই চলে আসলে আর কোনো সময় দেওয়া নেই, আমরা মূল পড়ায় ঝাঁপিয়ে পড়ব। প্রথম দিনের একটা কঠিন পড়ার কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে তোমাদের অনেকের মাথা ঝোল টোল পড়ে গেছে মাথার মধ্যে। তো সেই কঠিন বিষয়ের বাইরে গিয়ে আজকে একটু বাংলা সাহিত্যের দিকে নজর দেব, এবং বাংলায় আসলে যে সিলেবাসের বাইরেও কতটুকু পড়তে হয় সেটা নিয়ে আলোচনা করব। এখন আমি কোথায়? আমি যাচ্ছি, সময় 9টা বাজুক, আমার উপস্থিতি ঘটবে। এবং প্রত্যেক দিন আমরা যখন বাংলা ক্লাস শুরু করব আমরা একটা পণ করব। কি বলো দেখি? করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে আমার পদার্পণ। ইউনিটের অনেকেই যুক্ত হচ্ছে বাচ্চারা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে, তাহলে আমরা পড়া শুরু করে দেব। যারা সালাম দিচ্ছ সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় তারকা শিক্ষার্থীরা, চলে আসলাম বাংলা প্রথম পত্রের আরও একটি লাইভ ক্লাসে। 9টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, আমরা পড়া শুরু করে দেব। তার মধ্যে 2 মিনিট হচ্ছে আমরা 2 মিনিট আমরা কি 2 মিনিট হচ্ছে আমরা একটু সবাইকে যুক্ত হওয়ার সময় দিই, তাহলে একসাথে লাইভে রেসপন্সিভভাবে ক্লাসে সবাইকে আমরা পাবো। ওকে, সি ইউনিটের অনেক কম বাচ্চারা জয়েন হয়েছে, এরকম অবস্থা কেন? সবাই একটু দ্রুত জয়েন হও, পড়ার অনেক বিষয় আছে। সো আমরা শুরু করে দেব খুব দ্রুত। ওকে, আর বি ইউনিটের নাম নিব না রে বাপ, এই যে বি ইউনিট তোমরা এখানে আছো, সি ইউনিটদেরকেও বলছি, বি ইউনিটেররা তো হচ্ছে কি বি ইউনিট, লাইক এটাকে তুলনা করব কি দুটোই হৃৎপিণ্ডের মতো, ভাবিও না। বি ইউনিট সি ইউনিট উভয়ই একসাথে তোমরা ক্লাস করো, এবং তাদেরকে স্পেশালি বলা হয় তাদেরকে অ্যাটেন্টিভ করার জন্য বাংলা ক্লাসে। ঠিক আছে? ওকে, সো এটা নিয়ে আবার কেউ কনফ্লিক্টে জড়িয়ে পড়িও না। ওকে, সো সবাই জয়েন হয়ে গেছে, আমরা পড়া শুরু করে দিই, আলোচনা বাদ দেই। একবার মন থেকে বলে ফেলো, করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে আমার পদার্পণ। স্বর্ণসারের তারকা শিক্ষার্থী তোমরা নিজেকে তারকা হিসেবে প্রমাণ করো, ক্লাসে মনোযোগটা দিয়ে ফেলো। আজকে স্বর্ণসারের নামটা একটু বদলে যাবে, কেন বলো দেখি? কারণ হচ্ছে বিগত দিনে আমরা স্বর্ণসারের নাম পেয়েছিলাম স্বর্ণেন্দ্রনাথ ইসলাম, আজকে স্বর্ণসারের নাম হয়ে গেছে কবি স্বর্ণেন্দ্রনাথ ঠাকুর। এটা রিলিজিয়াস ভিউ থেকে অবশ্যই না, নাম বিকৃতি করা যায় না, আমি জানি। সো সেটা কেউ ভেবে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। জাস্ট এটা বলার কারণ হচ্ছে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে জানবো। কার ব্যাপারে জানবো? আমরা এই ফালতু বা এই কি 2 নম্বর স্বর্ণেন্দ্রনাথ ঠাকুর নয়, আমাদের অপরিচিতা গল্প এবং বইয়ে যে সোনার তরী কি আছে, কাব্যগ্রন্থ আছে, সেখানকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো। মাথা গরম করা উপায়ে তার 48টা কাব্যগ্রন্থ একটা ক্লাসের ভিতরে আমরা মুখস্থ করব। হ্যাঁ, তার 48টা কাব্যগ্রন্থ আমরা একটা ক্লাসের ভিতরেই মুখস্থ করে ফেলবো। তো আজকের আলোচনা হবে আমাদের কবি পরিচিতির ব্যবচ্ছেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে কেটে ছেড়ে তার নাড়ি ভুড়ি বের করে আমরা আজকে আমাদের পড়াশোনা শুরু করে দেব। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? তো সবার যদি ক্লিয়ার থেকে থাকে সবাই এখন চলো আমরা আর ফেক রবীন্দ্রনাথ বা স্বর্ণসারের জীবনী আর না জানি, আমরা প্রথম ক্লাসে অনেকটা জেনে গেছি। আর যদি জানা হয় আমরা বাকিটা সংবর্ধনা এসে জানবো। আমাদের পরীক্ষায় দরকার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের আসলে কি কি পড়তে হবে? অ্যাডমিশনে তোমাদের প্রচুর কবি সাহিত্যিকের জীবন সম্পর্কে অনেক অনেক তথ্য পড়তে হবে। তো আমি যখন তোমাকে কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা পড়িয়েছি
পড়ছিলাম তখন বলেছিলাম যে সেই কবির ব্যক্তিগত জীবনের এই পার্টটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায় আসবে, তিনি একজন বিশ্বকবি, সাহিত্যের অনেক জায়গায় তার অবদান, সেক্ষেত্রে তার জীবনের কিছু ছোট ছোট ঘটনাও আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো অ্যাডমিশনে প্রশ্নে কনভার্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা কি করব বলো দেখি, সেই জায়গা থেকে আমরা আমাদের আলোচনাটুকু শুরু করে ফেলি। ওকে, ঠিক আছে। তো প্রথমেই লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। লেখকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। বাট দেয়ারস এ প্রবলেম, হোয়াট ইজ ছদ্মনাম ভাইয়া? আজকে বলতেছি পুরো 6-7 মাস ভাইয়ার সাথে ক্লাসে আছো, এটা ভোলা যাবে না যে ছদ্মনাম আসলে কি। ছদ্মনাম বলতে কাউকে ছোটবেলায় এই নামে ডাকছে না, ছদ্মনাম বলতে কাউকে কেউ উপাধি দিছে না, বরং ছদ্মনাম হলো সাহিত্যে ব্যবহৃত এমন একটি নাম যেই নামটি কোনো কবি বা সাহিত্যিক কর্তৃক তার নিজ নামের বদলে ব্যবহার করা হয় কিছু কিছু সময় নিজের রচনাকে গুরুত্ব দেওয়ার জন্য বা কখনো কখনো নিজের পরিচয়কে লুকানোর জন্য কবি বা সাহিত্যিকরা ছদ্মনামের ব্যবহার করে তাদের সাহিত্যকে রচনা করতেন। তো এই জায়গা থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার ছদ্মনামের ব্যবহার দেখি ভানু সিংহ ঠাকুর। উদাহরণ জানতে চাও? উদাহরণ হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। হ্যাঁ, মেয়ে মানুষের নাম। তো এই ছদ্মনাম আমরা প্রত্যেক যেই কবির আসলেই পপুলার ছদ্মনাম ছিল, যেমন শামসুর রহমানের আমরা পাবো মজলুম, আদিব, এই সবগুলো আমরা ধীরে ধীরে এক একজন হিসেবে মনে রাখবো। আজকে আমাদের কি মনে রাখতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ওকে, আচ্ছা, আমার ছদ্মনাম কি? আচ্ছা, আমার সাহিত্য রচনার সময় আমি একটা ছদ্মনাম ব্যবহার করতাম। বিভিন্ন পেপারে আমার লেখাগুলো যখন পাবলিশ হয়েছিল, জানিয়ে রাখি যেহেতু জানতে চেয়েছো, সেটা হচ্ছে অমাবস্যার চাঁদ। অমাবস্যার চাঁদ মানে কি? মানে হচ্ছে নিজেকে খুব বেশি বড় ভাবে ফেলি নাই, সোজা কথা দুর্লভ বস্তু। অমাবস্যায় আমরা কখনো চাঁদ দেখতে পাই না, বা অলৌকিক বস্তু। আমার রচনা লেখার ইন্সপিরেশনও অলৌকিক, যার কি বলো দেখি, যার অস্তিত্ব নেই। এই ছদ্মনামে আমি বেশ কিছু কি বলো দেখি উপন্যাস এবং কবিতা পাবলিশ করেছিলাম। ঠিক আছে, তো এইখান থেকে জেনে গেলে যে আমার আসল নাম একটা, বাট আমি যখন সাহিত্যে নিজের পরিচয় বা আমার সাহিত্য রচনার ক্ষেত্রে যখন আমি কিছু বিষয় বোঝাতে যাব, তখন আমি একটা অন্য নাম ব্যবহার করব, সেটাই ছদ্মনাম। ক্লিয়ার? এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আর মৃত্যু সাল ছোটবেলা থেকে পড়ে আসছি, তারপরেও ভাইয়া আমার আর মনে থাকে না। এবার আজকের যে ট্রিক্সটা দেখবা, জীবনে 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 তোমরা কি বলো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল বাংলা ইংরেজি দুটোতেই কখনো ভুলবা না। কিভাবে ভুলবা না? ঠিক আছে, একটু মনোযোগ দাও। ক্লিয়ার? এখন কিভাবে ভুলবা না সেটা একটু মনোযোগ দাও। অবশ্যই ইনশাল্লাহ তোমাদের পড়ার সুযোগ হবে। আমি একটা বই বানানোর চেষ্টায় আছি, সেটা যদি পাবলিশ হয় আশা করি আমার সবগুলো স্টুডেন্টদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ঠিক আছে, চলো। তো সেই জায়গা থেকে বাইরে গিয়ে আমরা মূল পড়ায় এখন ফোকাস করি। 7 মে 7 আগস্ট, 7 মে 7 আগস্ট, এই দুটো 7-এ 7 কি বলো দেখি, অর্থাৎ জন্ম 7 তারিখ, মৃত্যু 7 তারিখ, জীবনে ভোলা যাবে না। ইংরেজিতে রবীন্দ্রনাথের জন্ম 7ই মে, মে মানে আনন্দ, জন্ম, এবং আগস্ট আমরা আগে জানতাম শোকের মাস, তাহলে 7 মে 7 আগস্ট। তার বাইরে তার ইংরেজি আর বাংলা জন্মসালের মধ্যে খুবই সুন্দর রিলেশন আছে।
কিভাবে বলো দেখি? তিনি ইংরেজিতে 1861, 6 আর 4-এর খেলা। মানুষ তো 100 বছরের বেশি বাঁচে না। এখানে দেখো 1861, 1941, এখানে আগে ছিল 6, পরে ছিল 4, সেম 1200, শুধু 68, 1300 কত বলো দেখি? 48, অর্থাৎ জন্মে থাকবে 6, মৃত্যুতে থাকবে 4, এবং তারপরে কি বলো দেখি? ইংরেজিতে থাকবে 1, বাংলায় থাকবে 8। বাকিটা তোমরা এমনি মনে রাখতে পারবা, অর্থাৎ 100 বছরের টাইম টেনিউর ধরলে তাহলে বলতেই পারবা 1800, ওই যে 6 আর 4, 1861-তে জন্ম, 1941-এ মৃত্যু। তারপরে কি বলো দেখি? 1200 বলো দেখি? 1268-তে জন্ম, 1348-এ মৃত্যু। ঠিক আছে, ওকে। হ্যাঁ, লেকচার অনুযায়ী ক্লাস তোমার হবে, অবশ্যই লেকচার অনুযায়ী আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। শুধু আমি কিংবদন্তির কথা বলছি, এটা তোমাদেরকে থিওরি বোঝানোর জন্য, কবিতা এবং অ্যাডমিশনের পড়ার ধারার সাথে পরিচিত করার জন্য দেওয়া। এখন একদম আমাদের যেই আজকে অপরিচিতা 1 ছিল, এই অপরিচিতা 1টাই আসলে রবীন্দ্র সাহিত্য, এবং সেটাই আমরা আজকে পড়ব। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আর কেউ ভুলবা? আরেকবার বলো। 7 রবীন্দ্রনাথ ঠাকুর, 7 মে, 7 আগস্ট। তারপরে ওই যে 6 আর 4-এর 1861, 1941, 1268, 1348, শেষ। এটা নিয়ে আর সময় নষ্ট করব না। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং কি আসে বলো দেখি? তার পিতামহীর নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এটাও জেনে রাখো। তার বাইরে থেকে রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল, বিভিন্ন জায়গায় অধ্যয়ন করেন। এটা আমাদের জানার দরকার নাই, জানার দরকার একটাই, প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে ইংল্যান্ডে তিনি ব্যারিস্টারি পড়তে যান? 17 বছর বয়সে। আবারও বলো, কত বছর? 17 বছর বয়সে। কোথায়? ইংল্যান্ডে বা বিলেতে রবীন্দ্রনাথ ঠাকুর কি পড়তে যান? ব্যারিস্টারি পড়তে যান। ওকে, তাহলে তার জীবন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পড়লাম। তারপরে আমরা তার পরবর্তী অংশে চলে যাই, এই লাইনটা, এবং এই লাইনটা থেকে তোমাদের একটা খুবই সুন্দর প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা কি আসলে? সেই প্রশ্নটা হচ্ছে সোনার তরী রিলেটেড। এই লাইনটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ভাইয়া। 1884 সালে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে, অর্থাৎ তার পিতারা তো জমিদার ছিল আমরা জানি, ওকে, কি বলো দেখি? রবীন্দ্রনাথের, ওকে, কারো কোনো প্রবলেম হয়েছে? কি কমেন্ট করছো? কারেন্ট চলে গেছে, আরে ধুর। তারপরে চলো তো 1884 খ্রিস্টাব্দে, কত সালে? 1884 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে, অর্থাৎ তাদের যে জমিদারি ছিল সেটা তিনি দেখাশোনা করা শুরু করেন, এবং 1890 সালে এখান থেকে অ্যাডমিশনে আসা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কয়টি অঞ্চলে তিনি এসেছিলেন? 2টি। কি কি? কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর। নিচের কোন অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন? কি বলো দেখি? কুষ্টিয়ার শিলাইদহ এবং কি সিরাজগঞ্জের শাহজাহাদপুর। এখন এর মধ্যে যে কুষ্টিয়ার শিলাইদহ আছে, এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা বক্ষ বোটে বসে তার কি বলো দেখি? তার সোনার তরী কবিতাটি রচনা করেন, এবং সেই জায়গা থেকেই আমরা সোনার তরী কবিতার উৎস জানতে পারি। তাহলে কোথায়? এই কুষ্টিয়ার শিলাইদহের পদ্মাবক্ষ বোটে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি রচনা করেন। ওকে, তারপরে ভাইয়া এই জায়গায় হয়ে গেল সমস্যা। তার উপন্যাস এক গাদা, নাটক এক গাদা, এখন আমরা কি করব? কাব্যগ্রন্থ আরো এক গাদা। থামো, এই জায়গায় প্যারা খাইতে হবে না,
একটু অপেক্ষা করো, আমরা পরবর্তী অংশে চলে যাই। কি বলো দেখি, তার পুরস্কার ও সম্মাননা। যাদের হাতে লেকচার শিট আছে, একটা টাইপিং মিস্টেক ভাইয়া আগেই ঠিক করে নাও। ঢাকা ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে 1936 সালে, কত সালে? 1936 সালে ডক্টর অফ লিটারেচার উপাধিটা দেন। বাট তোমাদের লেকচার শিটে 3-এর কি বলো দেখি, প্রিন্টিং এ গিয়ে 3 হয়ে গেছে 6, অংশটাতে একটু সমস্যা হয়েছে। সো এই জায়গাটা ঠিক করে নিব। এবং ক্লাসে লেকচার শিটে যদি কোনো প্রিন্টিং রিলেটেড মিস্টেক থাকে তাহলে অবশ্যই তোমরা লেকচারের সময়ই সেটা জেনে যাবে। সো লেকচার শিট যাদের কাছে আছে বা পিডিএফ যারা পড়বে অবশ্যই ঠিক করে নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ লিটারেচার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে দেয়? 1936 সালে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাইয়া, ঝটপট ঠিক করে ফেলো। 1966 না ভাইয়া, মারা যাওয়ার পরে নয়, বরং 1936 হবে। কত সাল? 1936। লেকচার শিটটা ঠিক করে ফেলো। সিউনিটের বাচ্চারাও যারা লেকচার শিট পেয়েছো তারা লেকচার শিটটা ঠিক করে ফেলো। ওকে, আর যারা পাওনি তারা পিডিএফ এ ঠিক করে নিবা। ওকে, ঠিক আছে। এখন তার আসি, নোবেল পুরস্কার পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার, অর্থাৎ বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই পুরস্কার পেয়েছেন। তারপরে হবে আসল কাহিনী। আসল কাহিনী কি? অ্যাডমিশনে ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার সংখ্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের কিসের সংখ্যা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার সংখ্যা তোমাদের অ্যাডমিশনে একটা বেশ বড় সড়ো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। সেই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা কয়টি? অনেক পপুলার বইয়ে দেখবা 13 13 13 13 ছাড়া কোনো কথা নাই। বইয়ের নাম বলবো না, তোমাদের সবার হাতে থাকা এমন একটা বই আছে যেখানে 13টা লেখা, কিছু বইয়ে আবার লেখা 14টা। এখন এখানে ভাইয়া ঝামেলাটা কি? তারা এত বড় বড় মানুষ বই লিখছে, কিন্তু ভাইয়া বই তুমি যখন লিখবে জাস্ট গুগল করে তথ্য দিয়ে যদি তুমি একটা বই নিয়ে ফেলো, সেই বইয়ের ভিত্তি থাকে না। সাহিত্যের ক্ষেত্রে যখনই তুমি কিছু নথিভুক্ত করবে তার কমপ্লিট রেফারেন্স থাকতে হবে, যেটা এই 13টাতে নেই। এখন কেন নেই বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের যারা 13টা বলে যে উপন্যাসের সংখ্যা 13টা, তারা করুণা নামে একটা উপন্যাসকে অ্যাড করে। কি নাম? করুণা। এখন এই উপন্যাস কি দোষ করছে ভাইয়া? এই উপন্যাসের দোষটা হচ্ছে, তোমাদের এই উপন্যাসটা দোষ করছে একটাই, যে উপন্যাসের দোষ, এই উপন্যাসটা জীবনেও কমপ্লিট হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম উপন্যাস হিসেবে করুণা লিখতে লিখতে পেপারে কয়েকটা পার্ট আসে, তারপর তিনি এটা লেখা বন্ধ করে দেন। দ্যাটস ওয়াই করুণা উপন্যাস একটা অসমাপ্ত উপন্যাস। এবং যখনই তুমি সাহিত্যের কোনো রেফারেন্স নিতে যাবা, অসমাপ্ত লেখাকে কখনো মূল সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয় না। সে কারণে করুণা উইল নট বি এলিজেবল ফর, কি বলো দেখি, উপন্যাসের সংখ্যা 13টি, বরং উপন্যাসের সংখ্যা হবে 12টি, যেখানে করুণা অন্তর্ভুক্ত থাকবে না। কি থাকবে না? করুণা অন্তর্ভুক্ত থাকবে না। অ্যাডমিশনে এই সুন্দর একটা প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সবাই ভুল করে আসতা, বরাবরই ভুল করে আসছে। তাহলে এটা এখন জেনে রাখো, একদম বাংলা একাডেমির নথিভুক্ত সঠিক তথ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা 12টি 12টি 12টি। তার কাব্যগ্রন্থের সংখ্যা পাওয়া যায় হচ্ছে 56টি। এখন তোমাদের লেকচার শিটে বলেছি এই একটা জিনিসেরই আমার বাংলা ফার্স্ট পেপারে প্রবলেম পাবা। যারা ওখানে টাইপিং করেছে তারা হচ্ছে 6, 5, 8 আর কি 3, এই 3টা জিনিসকে সালের জায়গায় 6 বানাই দিছে। এই জায়গায় গঠনের দিক থেকে হাতের লেখার হয়তো বা কম বেশির কারণে এটা হয়েছে। তো কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 56টি, 66টি না লেকচার শিটে ঠিক করে নাও কয়টি। এবং এই যে 95, এটাও লেকচার শিটে হয়ে গেছে 96টি, তাহলে এটাও 95, একটু ঠিক করে নাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া?
বলে দিচ্ছি তো, কোনো চিন্তা নাই, আমি তো বানাইছি আমার জিনিস। যদি আমি নিজে অন্য জায়গা থেকে ভুল বের করে যদি শুদ্ধটা নিজে এখানে তোমাদেরকে পড়াইতে পারি, এই লেকচার শিট নিজের বানানো লেকচার শিটে যদি ভুল চলে আসে সেটা জানানোর আমার নৈতিক দায়িত্ব। সো লেকচার শিটের তারপরেও যদি আমার বলার বাইরেও কোনো ভুল খুঁজে পাও অবশ্যই জানাবা, এবং আমি তোমাকে অবশ্যই সেটা কনফার্ম করে দিব নেক্সট ক্লাসে। যারা যখনই পাবা, এখন যারা অ্যাডভান্স পড়ছো লেকচারের সাথে একটু ফলো করো, প্রত্যেকটা লেকচারে যদি কোনো ছোটোখাটো এরকম ভুল থাকে সব ঠিক করে দেওয়া হবে। ওকে ওকে, চলো এখন। ওকে, তাহলে এখন আমার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা 56, উপন্যাসের সংখ্যা যে যাই বলুক ভাই 12টি ছাড়া কোনো কথা নাই। তারপরে তার নাটক কয়টা? 38টা নাটক, প্রবন্ধ হচ্ছে 36টা, ছোট গল্পের সংখ্যাটা কন্ট্রোভার্সিয়াল 80%, যদি অপশনে 95 থাকে 95, অপশনে যদি 95 না থাকে তখন 115টা লিখতে পারো। কেন? কারণ একটা গল্প গ্রন্থের গঠন কন্ট্রোভার্সিয়াল, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও 20টা গল্প ছিল, যেই গল্পগুলোকে অনেকে অন্তর্ভুক্ত করে অনেকে করে না, সে কারণে 80% 95 হওয়ার সম্ভাবনা বেশি, বাট 115টা হওয়ারও সুযোগ আছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ভুলগুলো আবার বলে দেই। কাব্যগ্রন্থ বইয়ে লেকচার শিটে এসেছে 66, আসলে হবে 56, এবং ছোট গল্পের সংখ্যা হচ্ছে 95, ওখানে চলে আসছে 96, 5 আর 6 এর প্রবলেম। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত যা পড়লাম তোমাদের আশা করি সবই ঠিক আছে, কিন্তু এখন মাথায় বাড়ি দেওয়ার জন্য ভাইয়ারা প্রস্তুত হয়ে যাও। আমি বলেছি আমার ক্লাস তোমাদেরকে হতাশ করবে, তোমাদেরকে আবার আশাও দেখাবে। বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? খুব সুন্দর প্রশ্ন তোমাদের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, আমি তো জীবনেও এই প্রশ্নের উত্তর ভুল করব না, তাই না? ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছি, পাঠ্য বইয়ে পড়ে আসছি, অ্যাডমিশন কোথাকার কোন মূলা, আমি 1 সেকেন্ডে এটার উত্তর করে দেব। বলো দেখি, দুটো অপশনে থাকলে 95 দেখাবো, 80% বলেছে না, ওইটাই। বনফুল, বনফুল বলো। বনফুল, গুড জব গুড জব, বনফুল, ইয়েস। আর কেউ? এই যে আমার অ্যাডমিশনের ফ্রি ক্লাস যে করেছে, সে এমন কিছু তাগাদার বাচ্চারা সঠিক উত্তর করছে, এবং এই রকম কিছু তাগাদা বান্দারা সঠিক উত্তর দিচ্ছে, বাকি সবাই এখনো তোমরা সেই আদিম যুগেই পড়ে আছো। আবার অনেকে ভানু সিংহ ঠাকুর বানায় দিছে, কিরে একজন আবার গীতাঞ্জলি বানায় দিছে। এই থামো, কাহিনী পেঁচাল আছে, মাথায় ভেজাল আছে, ভেজালটা কোথায় সেটা এখন জানতে হবে। চলো আমরা এখন সেই জন্য চলে যাব একটা পেইন্টিং গ্রাউন্ডে। আমরা এখন একটু কি করব? আমরা এখন একটু পেইন্টিং করব। কি করব বলো দেখি? পেইন্টিং গ্রাউন্ড এখানে কোথায়? পেইন্ট পেইন্ট পেইন্ট, আচ্ছা নাই, এখানেই করি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা পেইন্ট করতে এসে যা দেখি সেই জায়গায় চলে যাই। দেখো, দুটো শব্দ মনে রাখবা, প্রকাশিত, রচিত। কি? প্রকাশিত, রচিত। এইগুলো আবার কি শব্দ ভাইয়া? সবই ক্লিয়ার করতেছি, বলতেছি। দেখো, তোমার ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি পড়লা না, পদ্মা বক্ষ বোটে বসে সোনার তরী কবিতা রচনা করেন, সেটা অনেক আগে 1890 সাল বা 92 সালের দিকে সেটা লেখা হয়, বাট তিনি সেটা পাবলিশ করতে করতে 1894 সাল হয়ে যায়। এখন ঝামেলাটা হচ্ছে ভাইয়া, প্রকাশিত মানে হচ্ছে বই আকারে বা কাব্যগ্রন্থ আকারে এটা জনমানুষের হাতে এসেছে। এখন রচিত কি? যখন লেখক কোনো লেখা শেষ করেন তখন সেখানে তিনি তার সিগনেচার দিয়ে নিচে তার ওই সালটা লিখে রাখেন। যেমন আমি 24 সালে একটা লেখা লিখছি, 24 লিখে দিছি। কিন্তু ভাইয়া
কাহিনী হয়ে গেছে একটা অন্য রকম। কাহিনীটা কি বলো দেখি? কাহিনীটা হচ্ছে এই জায়গায় যে আমার টাকা ছিল না, আমার পকেটে টাকা নাই, এখন কি হয়েছে আমি এটাকে 26 সালে গিয়ে পাবলিশ করতে পারছি। এই আমার কাব্যগ্রন্থটা বড় ছিল, বাট তারপরে হুট করে 25 সালে আমি আরেকটা কাব্যগ্রন্থ লিখছিলাম। সেই কাব্যগ্রন্থটা কি বলো দেখি? আমার কাছে হুট করে একটা ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আমি ওটা 25 সালেই পাবলিশ করে দিছি। 25 সালে লিখছি, 25 সালেই পাবলিশ করে দিছি। মানে কি? মানে হচ্ছে অর্থাৎ তোমার রচনা করা যে কোনো কাব্যগ্রন্থ সেটা কখনোই প্রথম কাব্যগ্রন্থ হিসেবে গণ্য হবে না যদি না সেটা সবার আগে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বনফুলটা 15 বছর বয়সে সবার আগে লিখেছেন, কিন্তু বনফুল কাব্যগ্রন্থটা পাবলিশ করতে দেরি হয়েছে। তার আগেই তার কবি কাহিনী কাব্যগ্রন্থটা পাবলিশ হয়েছে। এই ঝামেলার কারণে প্রশ্ন যে এখন হবে 3 টাইপের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম কি? সবার আগে তিনি বনফুলই লিখেছেন, উত্তর হবে বনফুল, বনফুল, বনফুল। আবার বলো রচিত, যদি প্রশ্নে লেখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, অর্থাৎ যেটা সবার আগে আমাদের হাতে আসছে, যেটার প্রমাণ আছে, তখন উত্তর হবে হচ্ছে গিয়ে কবি কাহিনী। কি উত্তর? কবি কাহিনী। এখন ঝামেলা আরেকটা জায়গায়, ভাইয়া এবার যদি প্রশ্ন আসে কিচ্ছু বলেনি, রচিতও বলে নাই, প্রকাশিতও বলেনি, প্রশ্ন ডিরেক্ট চলে আসছে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এখন ভাইয়া বলছি উনি আগে লিখছে, ওনার যদি ইচ্ছা হইতো উনি আমাদেরকে দিত না, ওনার সাহিত্য আমরা পড়তাম না, তাহলে কি সেটাকে আমরা গণ্য করব না? যেটা পাবলিশ হয়েছে, যেটা সবার আগে প্রমাণ আছে, সেটাই প্রথম কাব্যগ্রন্থ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কি? অপশনে যদি কবি কাহিনী থাকে চোখ বন্ধ করে কবি কাহিনী দাগাবা, অপশনে যদি কবি কাহিনী না থাকে তখন বনফুল দাগাবা। বুঝতে পারছো? আশা করি একদম বাচ্চার মতো করে তোমাদেরকে বোঝালাম। ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ারটা একটু জানিয়ে দাও। প্রকাশিত আর রচিতর এই ঝামেলাটা এর পরে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কোথাও লাগবে না। তার এত বেশি সাহিত্য যে তার নিজের সাহিত্য নিয়েই ইতিহাসে কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, ও শীতে দাও 18 বছর বয়সে বনফুল রচনা করেছেন, অবশ্যই ওটাকে 15 করে নাও। কি বলেছি? 5, 6, 3, 8 এদের মধ্যে মারামারি, সবাই কি একে অপরকে 5 হয়ে যায় 8, 5 হয়ে যায় 6, 3 হয়ে যায় 6, অর্থাৎ গঠন নিয়ে এটা লিখে ফেলো। কত বছর? 15 বছর বয়সে। কত বছর? 15 বছর বয়সে। ঠিক আছে, ওকে ওকে, ঝকঝকে ক্লিয়ার। বনফুল 15 বছর, ওটা ঠিক করে না, আমাদের 3টা ভুল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো এখন আমরা চলে যাই কাব্যগ্রন্থ আর কবিতার মাঝে ভাইয়া পার্থক্য কি? কাব্যগ্রন্থ নামটা ভাগ করো, কাব্য মানে কবিতা, গ্রন্থ মানে বই, ডিরেক্টলি কবিতার বই। ভাইয়া কবিতার বই আর কবিতার মাঝে পার্থক্য আছে। আমার একটা কবিতার বই মানে ওই বইয়ের ভিতর আমি কম করে 10 থেকে 20টা কবিতা লিখতে পারি, তারও বেশি লিখতে পারি। বাট যখন আমার কি হবে বলো দেখি? কবিতা হবে মানে আমি একটা কবিতা লিখছি। তাহলে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি? তখন সেটার উত্তর হয়ে যাবে অভিলাষ। কি বলো দেখি? অভিলাষ। প্রথম প্রকাশিত কবিতার নাম কি? অভিলাষ। এবং প্রথম রচিত, সবার আগে যে কবিতাটা লিখছিল কিন্তু পাবলিশ করতে পারেনি, সেটার নামটাও জেনে রাখো, হিন্দুমালার উপহার। কি বলো দেখি? হিন্দুমালার উপহার। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী, প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম বনফুল, প্রথম রচিত উপন্যাসের নাম করুণা। এখন এখানে একটু কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সি হচ্ছে যে করুণা তো শেষই হয় নাই, তাহলে এখানে আবার ওকে উপন্যাস বললাম কেন? এটা একবার অ্যাডমিশনে ভুল করে কোশ্চেনটা দিয়েছিল এবং অপশনে এর পরেই যেটা লেখা আছে সেটা দেওয়া হয়নি।
এটা একটা ভুল প্রশ্ন। যদি কারণ করুণাকে যেহেতু আমরা উপন্যাস হিসেবেই ধরি না, তাহলে তাকে প্রথম রচিত উপন্যাস হিসেবে ধরা যায় না। এখন বলতেই হবে, অ্যাডমিশনে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, আমরা যখন জানি আমাদের দেশে লবিং হয়েছে, খুব বেশি হয়েছে, যোগ্যর জায়গায় অযোগ্য মানুষও কিন্তু গেছে। যেহেতু যোগ্যের জায়গায় অযোগ্য মানুষ চলে গেছে, সে কারণে কি বলতো, সে কারণে এ ধরনের প্রশ্ন আসতে পারে। যদি এটা চলে আসে তখন করুণা উত্তর করবা, বাট ইটস নট এ রাইট অ্যান্সার। এটা কি একটা ঠিক উত্তর নয়। ক্লিয়ার? ওকে। তারপরে তার শেষ উপন্যাসের নাম হচ্ছে 4 অধ্যায় এবং প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এইবারে হচ্ছে আসল প্রশ্ন, আসল টিচারের প্রশ্ন করো যে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি, চোখ বন্ধ করে উত্তর করবা বউ ঠাকুরানীর হাট। করুণার এখানে কোনো ভাতি নাই, করুণার এখানে কোনো ভাতি নাই। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম উপন্যাসও বউ ঠাকুরানীর হাট। করুণা ইজ নট এ উপন্যাস, নট এ উপন্যাস, নট এ উপন্যাস। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যতটুকু পড়লাম আশা করি আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যে বোর ফিল করছো তা আমি তোমার জন্য আমার কথার ধরন বদলাতে পারবো না। তুমি বোরিং হচ্ছ, অল্টারনেটিভ খুঁজে নিতে পারো। আমরা সবসময় কি বলো দেখি, এরকম ব্যক্তিগত কথাবার্তা তোমাদের মহসিন স্যারের হাসি ঠাট্টা নিয়েও গত দিনে হয়েছে, এগুলো দেখি। একজন শিক্ষককে যখন সামনে দেখো, তিনি তোমার বাবার বয়সী মানুষদেরকে পড়ায় কিন্তু এখানে আসে, তাই না? তো এই বিষয়ে নিজের কথাবার্তার ধরনগুলো নিয়ে একটু রাখবা। হ্যাঁ, যেমন তোমাদের বিশেষ ক্যাডারের যে প্যানেল আছে তাদেরকে বাংলা ভাষার গঠন নিয়ে আমি প্রায় টানা 1.5 মাসের মতো কোর্স করেছি। স্পিকিং, এই যে কথা বলার ধরন বলতেছো না, এই কথা বলার ধরনের জন্যই তাদেরকে কিভাবে কথা বলতে হবে সেটার ধরনই তোমার বাবার বয়সে মানুষদেরকে শিখে এসেছে। তাহলে এই জায়গায় আসলে আর বলার কিছু থাকে না, অনেকের অনেক মতবাদ থাকবে, জানাবো অবশ্যই। সবাইকে ওয়েলকাম। পড়ায় ব্যাক করি, চলো, ঠিক আছে, পড়ায় ব্যাক করি। নেক্সট প্রশ্ন চলে আসে হচ্ছে তার প্রথম প্রবন্ধের নাম কি। তার প্রথম প্রবন্ধের নাম হচ্ছে বিবিধ প্রবন্ধ। প্রবন্ধতে আর কোনো ঝামেলা নাই, প্রকাশিত শুধুমাত্র উপন্যাস আর নাটকে প্রকাশিত আর রচিত এই দুটো শব্দের মাঝে ঝামেলা আছে। কি বলো দেখি, শুধুমাত্র উপন্যাস আর নাটকে প্রকাশিত আর রচিত এই দুটোর ঝামেলা আছে, পরবর্তীগুলোতে ঝামেলা নাই, আমরা জাস্ট পড়ে যাব। প্রথম নাটকের নাম বাল্মীকি প্রতিভা, প্রথম ছোট গল্পের নাম ভিখারিনী, শেষ ছোট গল্পের নাম ল্যাবরেটরি। এখন আবার দেখো, প্রথম গল্পের নাম ঘাটের কথা, শেষ গল্পের নাম মুসলমানির গল্প। ভাইয়া, গল্প আর ছোট গল্প আমি আজীবন জানে আসছি একই জিনিস, আপনি এখন আসে আবার মাথাটা খারাপ করে দিলেন যে গল্প আর ছোট গল্প কি, বলো দেখি। ওকে, গল্প আর ছোট গল্প কি বলো দেখি, একই জিনিস নয়, নয় নয়। কেন নয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা জাস্ট পড়ে নেই। প্রথম প্রবন্ধ বিবিধ প্রবন্ধ, আমার সাথে বলো। প্রথম নাটক বাল্মীকি প্রতিভা, প্রথম ছোট গল্প ভিখারিনী, শেষ ছোট গল্প ল্যাবরেটরি, প্রথম গল্প ঘাটের কথা, শেষ গল্প মুসলমানির গল্প। প্রথম সম্পাদিত পত্রিকা সাধনা, এবং তিনি তার জীবনে প্রথম একটা লাইন লিখেছিলেন একটা ছন্দ আকারে, একটা ঘটনা দেখে তার ডায়েরিতে লিখেছিলেন, সেটা হচ্ছে মিনগণ দিন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। মিনগণ দিন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। এই লাইনটা জেনে রাখো, যদিও বা গুরুত্বপূর্ণ নয়। এখন ভাইয়া আপনি বললেন ছোট গল্প আর গল্প এক না, আসলেই এক না ভাইয়া, একটু ঝামেলা আছে। সেই পার্থক্যটা কি, সেই পার্থক্যটাই আমরা জানি। জেনে রাখো, গল্প কাকে বলে। গল্প হচ্ছে কোনো কাল্পনিক বা বাস্তব ঘটনার বর্ণনা যা মানুষ ভাষায় প্রকাশ করে। এতগুলো কথা জানার দরকার নাই, ঠিক আছে। সোজা কথা হচ্ছে গল্পের ক্ষেত্রে বিস্তৃতি বড় হবে, গল্পের ক্ষেত্রে বিস্তৃতি বড় হবে, বাট সেটা উপন্যাসের মতো এত বড় হবে না।
ঠিক আছে, গল্পের সোজা কথা হচ্ছে বিস্তৃতি বড় হবে, একটা ফিনিশিং থাকবে, গল্পে একটা সিম্পল ফিনিশিং থাকবে, এটাই হচ্ছে গল্পের সংজ্ঞা। তাহলে বাস্তব ঘটনা বা কাল্পনিক ঘটনার বর্ণনা হবে, যেই বর্ণনায় একটা বিস্তৃত আলোচনা করে শেষে একটা ফিনিশিং দেওয়া হবে এবং সুন্দর একটা আমরা সমাপ্তি দেখব। বাট আমাদের এই যে ঘাড় তেরা ছোট গল্প, সে কিন্তু সেম নয়। ছোট গল্পের কাহিনীতে এডগার অ্যালান পো বলেছেন, কি বলো দেখি, ছোট গল্প কাকে বলে? যে গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। তাহলে কার মতে যে গল্প 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে? এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো, বুঝে গেছো? ওকে, তারপরে আবার আসি, আবার ব্রিটিশ লেখক হারবার্ট জর্জ ওয়েল বলেছেন 10 থেকে 50 মিনিটের মধ্যে ছোট গল্প শেষ হইতে হবে। তাহলে ছোট গল্পের পরিণতি অর্থাৎ ছোট গল্পের সাথে গল্পের পার্থক্য জাস্ট একটা জায়গায় ভাইয়া, কি সেটা? সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো এন্ডিং থাকবে না। তোমাকে যদি একটা সার্থক ছোট গল্প বানাতে হয়, তোমার গল্পের একটা ওপেন এন্ডিং থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটাই বারবার মনে রাখবা, ছোট গল্প ইকুয়াল টু শেষ হইয়াও হইল না শেষ। কি বলো দেখি, শেষ হইয়াও হইল না শেষ। এই যে ছোট্ট একটা লাইন আছে, এই লাইনটা মনে রাখলেই ছোট গল্প শেষ। সোজা কথা, ছোট গল্প পরিণতি নির্দিষ্ট না, গল্পের পরিণতি নির্দিষ্ট। এই ছোট্ট একটা পার্থক্য। মাঝখান থেকে আমরা এডগার অ্যালান পোর মতে কত বলো দেখি, এডগার অ্যালান পোর মতে 1 বা 2 ঘন্টার মধ্যে, তার অপর দিকে হারবার্ট জর্জ ওয়েলসের মধ্যে 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া গল্পই হলো ছোট গল্প। ক্লিয়ার ভাইয়ারা? তাহলে ছোট গল্প আর গল্পের মাঝে পার্থক্য। তাহলে এবার মনে করো যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্পের নাম কি, তখন আমরা লিখব ল্যাবরেটরি। আর যদি লিখি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্পের নাম কি ল্যাবরেটরি? না, শেষ ছোট গল্পের নাম ল্যাবরেটরি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। এখন কনফিউশন হচ্ছে মাঝে মধ্যে অনেক জায়গায় গল্পকেই ছোট গল্প আকারে ধরা হয়, বাট যদি সেটা ধরে অপশনে কখনো তোমরা ল্যাবরেটরি দেখবা না, দেখবাই না। যদি ওটা থাকে তার মানে প্রশ্নকর্তা প্রশ্ন ভুল করছে। যদি এখন লেখে শেষ ছোট গল্পের নাম কি, অনেক বইয়ে ভুল করে লেখা আছে, সেটা যদি কেউ কপি করে দেয় তখন উত্তর করবা মুসলমানির গল্প। ক্লিয়ার? প্রচুর কনফিউজিং কোশ্চেন, আমরা একবার রিভিশন দিয়ে নিব, তাহলে আমাদের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়ারা? ওকে, কেননা তারপরে তোমাদের মাথা খারাপ করার এমন একটা জিনিস আসছে, 48টা নাম যদি তোমাকে আমি এখন আধা ঘন্টার মধ্যে মুখস্থ করতে বলি, আমাদের নাক মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে। এই ভাই আপনি এগুলো কি আবল তাবল পড়াইতে আসছেন? কিন্তু আসলেই যে বাংলা যে ছন্দের মধ্য দিয়ে মজা করে পড়া যায় সেটাই আমরা আজকে জানবো। ওকে, তার আগে যা পড়ছি একবার রিভিশন। চলো শুরু থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জেনেছি 7 মে খুশির দিন অর্থাৎ জন্ম 7 আগস্ট। তারপরে 6 আর 4 নিয়ে খেলা খেলবো ভাইয়া। ইংরেজিতে 1819 সালের দিকে 1861, 1941, অপর দিকে ওইদিকে হয়ে যাবে 8, বাংলায় 1200 কত 68, 1348, 25শে বৈশাখ 22শে শ্রাবণ মুভি দেখে নিবা, শেষ। তারপরে আমরা হচ্ছে তার একটা ঘটনা পাবো, 17 বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে 17 বছর বয়সে কি পড়তে গিয়েছিলেন? ব্যারিস্টারি পড়তে। কই গিয়েছিলেন? বিলেতে গিয়েছিলেন। কি পড়তে? ব্যারিস্টারি। বিলেত কি? ইংল্যান্ড। তারপর আবার তিনি 1800 কত সালে 84 সালে তাকে জমিদারির দায়িত্ব হয়, বাংলায় আসেন 1890 সালে। কোন দুইটা জায়গায়? কুষ্টিয়ার শিলাইদহ এবং শাহজাদপুরে। মনে পড়ে গেছে? তার বাইরে আমরা জেনেছি তিনি 3টাই পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। এটা আমরা আরো ডিটেইলস জানবো তার নোবেল পুরস্কার সম্পর্কে। তার বাইরে তার সাহিত্যগুলো সম্পর্কে আমরা জানবো। এখন তার সাহিত্যের সংখ্যা গুনতে গিয়ে আমরা ঝামেলায় পড়ে গেছি। জেনে গেছি যে উপন্যাসের সংখ্যা 12, কাব্যগ্রন্থ 56 এবং ছোট গল্প কন্ট্রোভার্সিয়াল 95, 115। যা অপশন তাই উত্তর। তারপরে তার জীবনের ফার্স্ট সেকেন্ডে আমরা প্রকাশিত আর রচিত ঝামেলা পাই। যেটা প্রকাশিত সেটা
এটাই মেইন জিনিস। যদি অপশনে সেটা না থাকে তাহলে রচিতটাকে তুলে আনে ফেলে দিব। তার প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল, প্রকাশিত হচ্ছে কবি কাহিনী। প্রথম কাব্যগ্রন্থকে কবি কাহিনী, ঝামেলা খতম। করুণা নিয়ে কন্ট্রোভার্সি আছে প্রথম, তারপরেও যদি ভেজাল নিয়ে কোশ্চেন করে, অপশনে যদি বউ ঠাকুরানীর হাট না থাকে তখন লিখবো প্রথম রচিত করুণা। প্রথম কি বলো দেখি, প্রথম রচিত উপন্যাস তাহলে কোনটা, আসল রিয়াল কোনটা, সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট। কবিতা হিসেবে পাই কি? কবিতা হিসেবে আমরা পেয়ে যাব অভিলাষ। তার বাইরে গিয়ে আমরা ছোট গল্পতে পাবো ভিখারিনী ল্যাবরেটরি, ভিখারিনী ল্যাবরেটরি। গল্পে গিয়ে পাবো ঘাটের কথা, শেষে কি পাবো, মুসলমান গল্প। প্রবন্ধে পাবো কি বলো দেখি, প্রবন্ধের আলোচনা করে এবং এই দিয়ে তারপর মিনগণ দিন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমরা এতক্ষণ যত কিছু করলাম সব কিছুর একটা আলোচনা। ও তার প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ, এটা চলে গেছে। এবং আরেকটা বাদ ছিল সাধনা পত্রিকা। কি সাধনা পত্রিকা? ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে এই যে আলোচনা শেষ হইল, এখন 2 মিনিট একটু মাথা ঠান্ডা করতে হবে। কেন ভাইয়া? এখন আমরা একটা গল্প মুখস্থ করব, যেই গল্পটা মুখস্থ করলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোস্ট পপুলার 48টা কাব্যগ্রন্থের নাম আমরা মনে রাখবো। এবং অ্যাডমিশন যাচাই করলে দেখা যায় এই রবি বুড়াই হচ্ছে এমন একটা মানুষ যার কাব্যগ্রন্থের কোনো সিলেবাস নাই ভাই। ওনার একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছবি, ডিরেক্ট দিয়ে দিছে প্রশ্ন, ছবি কাব্যগ্রন্থ কার লেখা? এই ছবি আবার কাব্যগ্রন্থ হয়? তার একটা কাব্যগ্রন্থের নাম গান, এটাও তোমার অ্যাডমিশন আছে কোশ্চেন। তাহলে মাথায় তো প্যাঁচা লাগবে। এরকম আউল ফাউল এত নাম দিয়ে কাব্যগ্রন্থ লিখছে, 48টা তো মনে রাখতেই হবে। যদি টুপ করে ঝুপ করে কোনো একটা ভার্সিটিতে দিয়ে দেয়, আমরা এখন কি করব, তাই না? এই ঝামেলা থেকে যাওয়ার জন্য তোমাদের নিয়ে এসেছি স্বর্ণভাইয়ার টনিক একটা গল্প। বাট এই গল্পটা বোঝার জন্য তোমাদেরকে একটু আমার সাথে রিলেট করতে হবে। সেই জন্য যদি না বুঝো আমি তোমাদেরকে বারবার বুঝায় দিব, বাট একটু শান্ত মাথায় শুনতে হবে। যারা একটু ভালো লিসেনার, অন্যের খুদ ধরার বাইরে গিয়ে যারা আছো, তারা খুব সহজেই বুঝতে পারবে। এটাকে চিন্তা করবে একটা কনভারসেশন, স্বর্ণ স্যার এবং তোমাদের মাঝে একটা কনভারসেশন। যেই কনভারসেশনে আমি কিছু স্পেশাল শব্দ বলবো, যে স্পেশাল শব্দগুলোকে পড়তে পড়তে তোমরা সবগুলো কাব্যগ্রন্থ মুখস্থ করে ফেলতে পারবা। এটা স্বর্ণভাইয়ের স্পেশাল টেকনিক, এটা লেকচার শিটে পাবা না। স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই পড়ার জন্য, আমার নিয়মে পড়ার জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সরে আসছি একটু, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ঠিক আছে, সবাই একটু বোর্ডটার স্ক্রিনশট নিয়ে নাও এবং মাথাটা একটু ঠান্ডা করো, তারপর আমরা চলে যাব। আমি সরে এসেছি, নাও এসেস নাও। ওকে, পানি খেয়ে আসো, অবস্থা এখন আসলেই সিরিয়াস হয়ে যাবে। ডান। এখন আবারও বলছি, কথা হবে তোমার আর আমার মধ্যে, এবং তুমি সব সময় তোমার বেলায় আমাকে একটা মানুষ বানাবা, তুমি একটা। শোনো, এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বানাই দিছি কবি, ঠিক আছে, আর আমি তোমাদের একটা ফ্রেন্ড। এখন তোমার আর আমার কনভারসেশন নিয়ে আমি একটা গল্প লিখছি। গল্পটা কি? তুমি যেহেতু কবি, তোমাকে আমি প্রশ্ন করতেছি, কবি কাহিনী লিখছো? আবার শোনো ভালো করে, কনভারসেশন হচ্ছে তোমাদের আর আমার মধ্যে। তোমাদেরকে বানাই দিছি কবি, আর আমি হচ্ছি তোমাদের একটা বন্ধু। তোমাকে প্রথমেই আমি একটা প্রশ্ন করলাম যে কবি কাহিনী লিখছো নাকি ছবি, ছড়া ছবি, কি বলো দেখি, নাকি ছবি বা কি, নাকি ছবি ছড়া বা ছড়ার ছবি? লিখন আবার সুন্দর করে একটু মনোযোগ দিবা এই লাইনটুকুতে, যেটা তোমাদেরকে অনেক কঠিন মনে হতে পারে। এই যে এমনিতে পড়লে এত কাহিনী কেন? ডিরেক্ট আমি বুঝাইতে চাইছি, তুমি কি কবিতা লিখছো, তুমি কি কাহিনী বা গল্প লিখছো, নাকি ছবি আর্ট করছো, নাকি ছড়া বা ছড়ার ছবি লিখছো, কোনটা করছো? তাহলে আবার মনে করো, কবি কাহিনী লিখছো নাকি ছবি, ছড়া বা ছড়ার ছবি লিখন, নাকি কোনো গান, নৈবদ্য, সন্ধ্যা সঙ্গীত, নাকি
পূরবী প্রভাত সঙ্গীত, 2 লাইন শোনাও দেখি। তাহলে এখন এই জায়গায় একটা প্রশ্নই আমি করছি, আমার কথাটা হচ্ছে তোমাদেরকে বানাই দিছি কবি, বলতেছি কবি তুমি কি কাহিনী লিখছো নাকি ছবি, ছড়া বা ছড়ার ছবি লিখতেছো। তারপরে বললাম কি আবার নাকি কোনো গান লিখতেছো, তো গানটা কোন ধরনের, পূরবী প্রভাত সঙ্গীত নাকি নৈবদ্য সন্ধ্যা সঙ্গীত। 2টা লাইন আমাকে শোনাও তো একটু। তখন তুমি কবি হিসেবে তোমার কি বলো দেখি, কবিতার 2টো লাইন শোনাবো আমাকে। সেই কবিতার 2টো লাইন হচ্ছে, ক্ষণিকা তব পত্রপুট বিচিত্রা, সঞ্চয়িতা তব শেষ লেখা কি চিত্রা। এটা লাইন হিসেবে যে মুখস্থ করতে হবে। আবার বলো, ক্ষণিকা তব পত্রপুট বিচিত্রা, সঞ্চয়িতা তব শেষ লেখা কি চিত্রা। অর্থাৎ এটা আমার কবিতা, তোমাদের কবিতার লাইন তোমরা আমাকে শুনাইলা। এতক্ষণ পর্যন্ত কাহিনী কোথায় ছিল, কাহিনীটা আবার মনোযোগ দাও। আমি তোমাদেরকে বলছি কবি কাহিনী লিখছো নাকি ছবি, ছড়া বা ছড়ার ছবি লিখন, নাকি কোনো গান লিখছো, নৈবদ্য সংখ্যা সঙ্গীত নাকি পূরবী প্রভাত সঙ্গীত। 2টা লাইন শোনাও দেখি। 2টা লাইন শোনাইতে আসে তুমি এটা শোনাই দিচ্ছ আমাকে, ক্ষণিকা তব পত্রপুট বিচিত্রা, সঞ্চয়িতা তব শেষ লেখা কি চিত্রা। অলরেডি আমরা 20টার কাছাকাছি, এক্স্যাক্ট 20টা না 18টার কাছাকাছি আমরা কি বলো দেখি 15টার মতন আমরা কাব্যগ্রন্থের কাছাকাছি চলে গেছি এইটুকু লাইনে। ক্লিয়ার ভাইয়ারা এই পর্যন্ত? ওকে, ক্লিয়ার? মাথার উপর দিয়ে যাবেই, একটু অপেক্ষা করো, তোমাদের সব কাজে লাগবে, ঠিক আছে। এই যে প্যাচ লাগা শুরু হয়েছে, হবে আরো কাহিনী আছে। তো তুমি আমাকে 2 লাইন কি শুনাইলা, 2 লাইন তোমার কবিতা শুনাইলা, তারপরে আমি তোমাকে ক্ল্যাপ দিচ্ছি, মানে অবভিয়াসলি তুমি আমাকে কবিতার লাইন শুনাইছো, আমি তোমাকে এখন বলবো বাহ তোমার গীতিমাল্য তো বেশ সুন্দর। আবার কি, বাহ তোমার গীতিমাল্য তো বেশ সুন্দর। সো আমি তোমাকে একটু প্রশংসা দিলাম, বাহ তোমার গীতিমাল্য তো বেশ সুন্দর। শোনো, এখন 2টা বন্ধুর যখন কথা হয়, তারা এক কথা থেকে আরেক কথায় চলে যায়, নতুন নতুন করে কথা বাড়তে থাকে না। তো তোমাকে প্রশংসা জানায়, বলতেছে, জানানোর পর আমি বলতেছি শোনো, সামনে সোনার তরীতে করিও কমলের বিয়ে আছে, কিন্তু বিয়ের আয়োজন কম নয়, শেষ সপ্তকে খেয়া কণিকা, প্রান্তিকে আকাশ প্রদীপ, আরো কত কি। এই কবি শুনো, কোনো প্রশ্ন বা কথা বলা যাবে না, এই বিয়েতে সানাই কিন্তু তোমাকে এসে বাজাতে হবে। এইটুকু লাইন আবার বুঝাই দেই। আমি প্রথমে তোমাকে প্রশ্ন করলাম কি ধরনের গান বা কবিতা বা কাহিনী কি লিখছো, তুমি তোমার কবিতার লাইন শোনাইলা গল্পের, তারপরে এসে আমি তোমাকে একটু বললাম বাহ তোমার গীতিমাল্য তো বেশ সুন্দর। তখন আমি টপিক চেঞ্জ করছি যে শুনো কি কাহিনী হচ্ছে যে সামনে সোনার তরীতে করিও কমলের বিয়ের আয়োজন মারাত্মক রকমের, বিয়ের আয়োজন কম নয়, শেষ সপ্তকে খেয়া কণিকা, প্রান্তিকে আকাশ প্রদীপ, আরো কত কি। কবি শুনো, সেই রকম বিয়ে কোনো প্রশ্ন বা কথা নয়, বিয়েতে সানাই কিন্তু তোমাকেই বাঁচাতে হবে। অর্থাৎ তোমাকে আমি বলে দিলাম যে যাই করো বিয়ের সেই রকম অ্যারেঞ্জমেন্ট, বিয়েতে সানাই কিন্তু তোমাকেই বাজাতে হবে। এই যে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতেছো, ইচ অ্যান্ড এভরি শব্দ ইজ একটা কাব্যগ্রন্থের নাম। প্রত্যেকটা শব্দ একটা কি বলো দেখি, কাব্যগ্রন্থের নাম, বুঝছো? তারপরে আসে, তাহলে এই পর্যন্ত গেল বিয়ের কথা। তারপর আমি বাচাল বন্ধু, তোমাদের খালি পকপক করি, তোমরা তো ক্লাসে কমেন্ট লেখো, আমি পকপক করে পড়াই না। তাহলে সেই জায়গা থেকে আমি বলতেছি, এই আরো শুনো, এই যে বনফুলের জন্মদিন আসতেছে সামনে, ওটা নিয়ে আমি আরেকটা নতুন কথা শুরু করে দিয়েছি। আর শুনো, বনফুলের জন্মদিনে বলাকা বা শ্যামলী হলে গিয়ে পুনশ্চ খাপছাড়া মহুয়ার কল্পনা না দেখে চৈতালি ও বিথিকা দেখতে পারো। অর্থাৎ আমি তোমাকে এখন একটা নতুন সাজেশন দিচ্ছি। আচ্ছা বিয়ের কথা তো গেল, আর শুনো, এই কবি শুনো, আমাদের একটা বন্ধু আছে, বন্ধুর নাম হচ্ছে বনফুল। তাহলে বনফুলের বিয়েতে কি, বিয়েতে নয়, বনফুলের জন্মদিনে কি বলো দেখি, বনফুলের জন্মদিনে বলাকা বা শ্যামলী হলে গিয়ে
পুনশ্চ শব্দ মানে হচ্ছে আবার, মানে হচ্ছে পুনশ্চ একটা কাব্যগ্রন্থের নাম। তো অর্থটা জাস্ট জেনে রাখো, পুনশ্চ, ঠিক আছে, মানে হচ্ছে আবার, অর্থাৎ আবার সামনে কার জন্মদিন? বনফুলের জন্মদিনে বলাকা বা শ্যামলী হলে গিয়ে আবার খাপছাড়া মহুয়ার কল্পনাটা মুভিটা দেখিও না, বরং কি দেখতে পারো? বরং চৈতালি ও বিথিকা মুভিটা তোমরা দেখতে পারো। ক্লিয়ার? ওকে, এগুলো অ্যাডমিশনে আসবে ভাইয়া, সবগুলো কাব্যগ্রন্থের নাম। গল্পটা যখন শেষ হবে তখন বুঝতে পারবা। তো ফ্রেন্ডের বার্থডে তোমরা যাবা হলে মুভি দেখতে, তো আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে সামনে কিন্তু বনফুলের জন্মদিন আছে। বনফুলের জন্মদিনে কি বলাকা বা শ্যামলী হলে গিয়ে পুনশ্চ খাপছাড়া মহুয়ার কল্পনা না দেখে চৈতালি ও বিথিকা মুভিটা দেখতে পারো। এখন তোমাদেরকে একটা মুভি সাজেস্ট করলাম, আমাকে বলতে হবে না মুভিটা কেন ভালো, তখন আমি মুভির নায়িকার কথা বলতেছি। আরে জানো মুভির নায়িকা আছে না, নায়িকা সেজুতি এর অভিনয় গীতাঞ্জলি মুভির পর থেকে বেশ ভালো, মনে স্ফুলঙ্গ তৈরি করতে পারে। তাহলে আমি বললাম মুভিটা দেখবা অবশ্যই। মুভির নায়িকা সেজুতি লাস্ট ওর গীতাঞ্জলি মুভির পর থেকে তার অভিনয় বেশ ভালো, তার অভিনয় মনে স্ফুলিঙ্গ, মনে নতুন আশা স্ফুলিঙ্গ সৃষ্টি করে, সেই নায়িকার মুভি দেখতে হবে কিন্তু দোস্ত, ঠিক আছে? তারপরে কাহিনী কি? তারপরে আমি তোমাদেরকে মুভির গল্পটাও বলে দিচ্ছি, যে মুভিটা আসলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে নেওয়া। মুভিটা কোথা থেকে নেওয়া? ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে নেওয়া। এবং মুভির গল্পটাও বলে দিচ্ছি। মুভিতে পলাতক বনমালীর ছোট্ট শিশু ভোলানাথ, মুভিতে কি হয়েছিল শুনো। পলাতক বনমালীর ছোট্ট শিশু ভোলানাথ দীর্ঘদিন রোগশয্যায় থেকে আরোগ্য লাভ করে। অর্থাৎ মুভির কাহিনী হচ্ছে এরকম, পলাতক বনমালী অর্থাৎ বনমালী জেল থেকে পালাইছে, সেই বনমালীর আবার বাচ্চা ছোট্ট শিশু ভোলানাথ, সে কি বলো দেখি, দীর্ঘদিন অসুস্থ ছিল, দীর্ঘদিন রোগশয্যায় আরোগ্য লাভ করে, কিন্তু স্মরণ করার শক্তি হারিয়ে ফেলে। মুভির কাহিনী হচ্ছে তার মেমোরি লস হয়েছে, এবং শুধুমাত্র কি বলো দেখি, শিশুবেলার বান্ধবী প্রহাসিনীর কথা মনে থাকে। তাহলে গল্পের স্টোরি হচ্ছে পলাতক বনমালীর ছোট্ট শিশু ভোলানাথ দীর্ঘদিন রোগশয্যায় থেকে আরোগ্য লাভ করে সুস্থ হয়, কিন্তু সে স্মরণ করার শক্তি হারিয়ে ফেলে। তার শুধুমাত্র শিশুবেলার বান্ধবী নাম হচ্ছে প্রহাসিনী, তার কথা মনে পড়ে। মুভির গল্পটা বলেই তোমাদেরকে আমি টাটা বাই বাই দিয়ে দিলাম, এবং আমার এই গল্পের মধ্য দিয়ে তোমাদের 48টা কাব্যগ্রন্থ অলরেডি কমপ্লিট। কয়টা? 48টা। এখন রিভিশনে যাব। আপাতত পুরো থিমটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে ভাইয়া, একটু বুঝবা, ঠিক আছে? ওকে, এখন আবার পুরোটা পড়া শেষ না, এখন সহজ হয়ে যাবে। চলো, স্ট্রং মাইন্ড নাও, খুব সুন্দরভাবে শোনো। তুমি হচ্ছে কবি, আমি তোমার ফ্রেন্ড, তোমার সাথে আমার কথা হবে, তোমার কাছে একটু গান শুনতে যাবো, তারপর আমি তোমার কাছে কিছু আবদার জানাবো, একটা মুভি দেখার সাজেশন দিব, মুভির স্টোরি বলবো, এটাই গল্প। এখন কিভাবে শুরু হবে? এই যে কবি কাহিনী লিখছো, নাকি ছড়া ছবি বা ছড়ার ছবি লিখন, নাকি কোনো গান? কেমন টাইপের গান? নৈবদ্য সন্ধ্যা সঙ্গীত, নাকি পূরবী প্রভাত সঙ্গীত? দুইটা লাইন শোনাও কবি। তখন কবি হিসেবে তুমি আমাকে শোনাচ্ছ, ক্ষণিকা তব পত্রপুট বিচিত্রা, সঞ্চয়িতা তব শেষ লেখা কি চিত্রা। তোমার কবিতা শুনে আমার তো সেই ভালো লাগছে, বাহ, তোমার গীতিমাল্য তো বেশ সুন্দর। আর শুনো, সোনার তরিতে সামনে করিও কমলের বিয়ে, আয়োজন কি বলো দেখি? বিয়ের আয়োজন কিন্তু কম নয়, সেই রকম আয়োজন। কি আয়োজন বলো দেখি? শেষ সপ্তকে খেয়া কণিকা, প্রান্তিকে আকাশ প্রদীপ, আরো কত কি। আর শুনো কবি, কোনো প্রশ্ন বা কথা নয়, কোনো প্রশ্ন বা কথা বলবা না, এই বিয়েতে সানাই কিন্তু তোমাকেই বাজাতে হবে। তোমাদের কাছে আবদার করলাম, এই শোনো, কোনো প্রশ্ন বা কথা নয়, বিয়েতে সানাই কিন্তু তোমাকেই বাজাতে হবে।
তারপরে আমি ওটা বললাম, হ্যাঁ তুমি বললাম আচ্ছা ঠিক আছে বলতেছো মনে মনে। তারপর বলতেছে আর শোনো আরেকটা কাহিনী, এই যে সামনে যে বনফুলের জন্মদিনে বলাকা বা শ্যামলী হলে তো যাবা, সেখানে গিয়ে পুনশ্চ মানে আবার, তাহলে এই যে বনফুলের জন্মদিনে বলাকা বা শ্যামলী হলে গিয়ে পুনশ্চ খাপছাড়া মহুয়ার কল্পনা মুভিটা দেখিও না, বরং কি চৈতালি ও বিথিকা মুভিটা দেখো। কেন মুভিটা দেখবা এটাও বুঝায় দেই। তাহলে এই যে মুভির নায়িকা সেচুতি কি বলো দেখি, গীতাঞ্জলি মুভির পর থেকে সেই রকম অভিনয় করতেছে, তার অভিনয় মনে স্ফুলিঙ্গ তৈরি করতে পারে। আর মুভির কাহিনী কোথা থেকে নেওয়া জানো? মুভিটার গল্প নেওয়া ভানু সিংহ ঠাকুরের পদাবলী থেকে, যেখানে গল্প হচ্ছে পলাতক বনমালীর ছোট্ট শিশু ভোলানাথ দীর্ঘদিন রোগশয্যায় থেকে আরোগ্য লাভ করে, কিন্তু সে স্মরণ করার শক্তি হারায় ফেলে। তবে তার শুধুমাত্র শিশুবেলার বান্ধবী প্রহাসিনীর কথা মনে থাকে। এই যে দেখো ছোট্ট একটা গল্প, তোমার আমার কনভারসেশনের মধ্য দিয়ে আমাদের 48টা কাব্যগ্রন্থ কিন্তু মুখস্থ হয়ে গেছে। প্রথমবার পড়ছো, হাতে যদি এটা লেখা থাকতো সহজ হতো। স্ক্রিনশট নিয়ে তোমরা আরেকবার ভাইয়ার মতো করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ 48টা কাব্যগ্রন্থ নিয়ে আর কোনোই ঝামেলা হবে না। ঠিক আছে, ওকে। চলো এখন আমরা সেম ওয়েতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 12টা উপন্যাস আছে সেগুলো সহজ, 12টা মনে রাখা খুবই সহজ, আমরা পড়ব। ঠিক আছে, ওকে। আর লাল আর হলুদ গুলো হচ্ছে কাব্যগ্রন্থের নাম। লাল আর হলুদ কিসের নাম বলো দেখি? কাব্যগ্রন্থের নাম। ক্লিয়ার? ওকে। কি লিখতেছে রে এরা, দেখি কমেডিয়ান হয়ে যাচ্ছে দিন দিন। ভাইয়া আপনার ব্রেনটা যদি আমি পেতাম মানে কিছুই। ওকে, ক্লিয়ার? তো এখন 12টা কাব্যগ্রন্থ খুবই সহজ। এটাও ডিরেক্ট এত সহজ জিনিস, জাস্ট দেখো কি বলো দেখি। শেষের কবিতা, এটাকে একটু ঠিক করো। ওকে, শেষের কবিতা আমরা জানি এটা একটা উপন্যাস নাম। তাহলে সূত্রটা হচ্ছে এরকম, আমরা একটা উপন্যাসের গল্প বলবো, গল্পটা বলতে বলতেই আমাদের উপন্যাসের 12টা নাম মুখস্থ হয়ে যাবে। এটাও স্ক্রিনশট তুলে নাও, আমি সরে আসছি, এটাও তুলে নাও। এগুলো হচ্ছে স্বর্ণ ভাইয়ার স্পেশাল টনিক, কোথাও হারিকেন দিয়ে খুঁজেও পাবা না। তাহলে এটাকে এইভাবে লিখবা, শেষের কবিতা উপন্যাসের 4 অধ্যায়ে, তারপরে বাকিটা তুলে ফেলো স্ক্রিনশট দ্রুত। এটাতে সমস্যা নেই, হলুদ হলুদ পাশাপাশি নাই ভাইয়া, যেগুলো পাশাপাশি ওখানে দেখো এটা ঘরে বাইরের আকার বড়, সাইজ বড়, যোগাযোগের সাইজ ছোট। তার মানে যেখানে ছোট বড় সাইজ দেখবা মানে এরা আলাদা আলাদা। ঠিক আছে, চিন্তা করিও না, সেম সেম দেই নাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়ার কাছে এসে তোমরা কবি হবে, সাহিত্যিক হবে, বাংলা বিশারদ হবে। অন্য সাবজেক্টে কি করো করো, বাংলায় 100% মার্ক আসবে। স্ক্রিনশট তুলে ফেলেছ, এখন আমি তোমাদেরকে মুখস্থ করাই। কি সেটা? শেষের কবিতা উপন্যাসের 4 অধ্যায়ে, অর্থাৎ আমি তোমাদেরকে গল্প বলতেছি যে শেষের কবিতা উপন্যাসটা আছে না, এই উপন্যাসের 4 অধ্যায়ে 2 বোন। কি গল্পটা কি? মালঞ্চ চতুরঙ্গের ঘরে বাইরে যোগাযোগ নিষিদ্ধ, তাও তারা গোরা রাজর্ষির চোখে বালি দিয়ে বউ ঠাকুরানীর হাটে যায়, কিন্তু পথেই তাদের নৌকাডুবি ঘটে। খুবই সহজ, একবার পড়ে দেখো। জাস্ট শেষের কবিতা উপন্যাসের 4 অধ্যায়ের গল্পটা আমি তোমাদেরকে বলতেছি। গল্পটা কি? যে 2 বোন, নাম হচ্ছে মালঞ্চ চতুরঙ্গ, এদের ঘরে বাইরে যোগাযোগ নিষিদ্ধ, অর্থাৎ ঘরে বাইরে যেতে মানা করছে। তাও তারা, তাদেরকে খেয়াল রাখতে হচ্ছে গোরা রাজর্ষি, তাও তারা গোরা রাজর্ষির চোখে বালি দিয়ে বউ ঠাকুরানীর হাটে চলে যাওয়ার জন্য বের হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে পথের মধ্যেই তাদের নৌকাডুবি ঘটে এবং তারা মরে যায়। শেষ, এটাই গল্প। তাহলে শেষের কবিতা উপন্যাসের 4 অধ্যায়ে
দুই বোন মালঞ্চ চতুরঙ্গের ঘরে বাইরে যোগাযোগ নিষিদ্ধ, তাও তারা গোরা রাজস্বীর চোখে বালি দিয়ে বউ ঠাকুরানীর হাটে চলে যায়, কিন্তু পথেই তাদের কি হয়ে যায়, নৌকাডুবি ঘটে। এবং এই নৌকাডুবি দিয়ে আমাদের কমপ্লিট দেখো 12টা উপন্যাস, শেষের কবিতা 1, 4 অধ্যায় 2, দুই বোন 3, মালঞ্চ 4, চতুরঙ্গ 5, ঘরে বাইরে 6, যোগাযোগ 7, গোরা 8, রাজর্ষি 9, চোখের বালি 10, বউ ঠাকুরানীর হাট 11, and the last one is নৌকাডুবি। 12টা শেষ। গোরা আর রাজর্ষি আলাদা, দেখো যেগুলো হলুদ পাশাপাশি আছে, যেটা ছোট আর বড়, তার মানে বুঝতে হবে সেম সেম বাট ডিফারেন্ট, মানে আলাদা আলাদা উপন্যাসের নাম। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে এটা আরো সহজ, ওখানে 48টা ছিল খুব কঠিন, এটা 2 মিনিটে মনে রাখতে পারবা, আজীবনেও কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এটা ভুলবা না। এখন ঝামেলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকও আছে অনেকগুলো, এই নাটকগুলো তো আমি তোমাদেরকে স্লাইডে দিয়ে দিয়েছি ভাইয়া। এখন তোমাদের টাস্ক থাকবে নোট শেয়ারিং গ্রুপে চলে যাবা, সেখানে গিয়ে কি করবা, সেখানে গিয়ে কান্নাকাটি না করে এই যে দেখো নাটকের নামগুলো, রক্তকরবী, মুক্তধারা, বাল্মীকির প্রতিভা, ডাকঘর, অচলায়তন, রাজা মুকুট, চিরকুমার সভা, কালের যাত্রা, বিসর্জন, এগুলো দিয়ে নিজের ক্রিয়েটিভিটি খাটাও। আমার তারকা শিক্ষার্থী হিসেবে একটু ছন্দ বানাও, যে ছন্দ দিয়ে তুমি যেন নাটকের নামগুলো মুখস্থ রাখতে পারো। তাহলে তোমাদের টাস্ক এডুকেশনের যে নোট শেয়ারিং গ্রুপ আছে, নোট শেয়ারিং গ্রুপটাতে তুমি নাটকের উপর একটা ছন্দ বানাবে এবং ছন্দটা বানিয়ে পোস্ট করবে। আমি ইনশাআল্লাহ দেখব এবং কার্ডটা কেমন হয়েছে জানাবো। ওকে, টাস্ক বুঝতে পারছো? তোমাদের এই যে নাটকের যে কয়টা নাম দেওয়া আছে, এই নামগুলো অন্ত্র মন্ত্র তন্ত্র বলে মুখস্থ করে ফেলতে হবে। ক্লিয়ার ভাইয়েরা? ওকে ক্লিয়ার? ওকে, তাহলে নাটকের কাজটা আমি তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমাদেরকে উপন্যাস আর কাব্যগ্রন্থ আমি মুখস্থ করাই দিলাম। ক্লিয়ার? ওকে, এখন চলো আমরা হচ্ছে কিসে চলে যাই, লাস্ট পার্টে চলে আসি আজকের ক্লাসের, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। কেন রবীন্দ্রনাথ ঠাকুর এত পপুলার, তাকে আমরা বিশ্বকবি বলি, এটা হচ্ছে উপাধি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ফার্স্ট দুটো উপাধি তাকে বলা হয়, একটা হচ্ছে বিশ্বকবি, আরেকটা উপাধি হচ্ছে নাইট। বিশ্বকবি হচ্ছে তাকে জনগণের প্রদত্ত, অপরদিকে নাইট উপাধিটা আসলে ইংরেজ সরকারের, অর্থাৎ ইংরেজ সরকার বিভিন্ন ক্ষেত্রে ভালো অবদান রাখলে এই নাইট উপাধিটা দিত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি পান? 1915 সালে। কত সালে? 1915 সালে তিনি নাইট উপাধিটা পান। ঠিক আছে, এখন ঝামেলা হচ্ছে তোমাদের বইয়ে এই 5টাও 6 হয়ে গেছে, এটা প্রথমে এই ঝামেলাটা, পরবর্তীতে নাই, 1916 হয়ে আছে, এটা হবে 1915 সাল। কত সাল? 1915 সাল। ঠিক করে নাও, 1915 সালে তিনি নাইট উপাধিটা পান। কোন উপাধি? লেকচার 1 তোমাদের হচ্ছে লেকচার 1 থেকে 5 মধ্যে আছে, অপরিচিতার প্রথম রবীন্দ্র সাহিত্যের অংশে করে নাও। ওকে, তাহলে 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান, কিন্তু 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, এটা নামটা ভালো মতো উচ্চারণ করো, জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশের গুলিতে 300-র অধিক যখন মানুষ মারা যায়, তখন তিনি তার নাইট উপাধিটা বর্জন করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার দুটো উপাধি, বিশ্বকবি এবং নাইটটা পান 1915 সালে, বাট 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে একটা হত্যাকাণ্ড ঘটে, যেটার কারণে তিনি সেটা পরিত্যাগ করেন এবং বাংলা ছোট গল্পের জনক তাকে। এবং আরো একটা আছে, বাংলায় প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। এই দুটো কথাই রবীন্দ্রনাথের সাথে, বাংলায় প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা বা বাংলা ছোট গল্পের জনক একই জিনিস। জনক মানে যিনি এটা শুরু করেছেন, তাহলে শুরু যেহেতু করেছেন তিনিই লিখেছেন, তাই না? তাহলে বাংলা ছোট গল্পের জনক বা বাংলায় প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে নো আদার দ্যান রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি নোবেল পুরস্কার পান হচ্ছে গীতাঞ্জলির জন্য। কিন্তু কাহিনী আছে ভাইয়া, কাহিনী আছে ভাইয়া, কাহিনী আছে।
কি কাহিনী এটা বলছি, আগে জেনে রাখো। 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি হচ্ছেন তিনি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছেন লিখে ফেলো। 1913 সালে। কত সালে? 1913 সালে। কার মধ্যে? এশীয়দের মধ্যে প্রথম। এশীয়দের মধ্যে প্রথম, ঠিক আছে, এশীয়দের মধ্যে প্রথম পেয়েছেন। এখন ঝামেলা হচ্ছে আরেকটা জায়গায়। এতদিন ভাইয়া আমরা জানে আসলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি বাংলায় লেখা বইয়ে, এই যে আমাদের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আছে, এটার জন্য পেয়েছে। বাট নট ভাইয়া, কোনো নির্ধারিত ভাষা নয়, আন্তর্জাতিক ভাষার কাব্যগ্রন্থরাই নোবেলে বা সাহিত্যে গৃহীত হয়। যেহেতু ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, তাই ইংরেজি সাহিত্যই নোবেলটাকে পুরো সময় ডমিনেট করে এসেছে। বাট কাহিনী আছে, সেটা হচ্ছে গীতাঞ্জলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় এবং এই যে ইংরেজি ভাষায় অনুবাদ করা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটা নোবেল পায় এবং আসল নাম হচ্ছে গীতাঞ্জলি সং অফারিংস। কোনো দাদু নাই, এই নামটা মনে রাখো। তাহলে যদি অপশনে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটির জন্য নোবেল পুরস্কার পেয়েছে? বাংলায় গীতাঞ্জলি লেখা, আবার ইংরেজিতে লেখা গীতাঞ্জলি সং অফারিংস। উত্তর হবে গীতাঞ্জলি সং অফারিংস। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে এশীয়দের মধ্যে ফার্স্ট নোবেল পুরস্কার পান। এখন 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 আরো একটা ঝামেলা, এটাকে ইংরেজিতে অনুবাদ করছেন কে? করছেন এখন অনেক পপুলার বইয়ে দেখবা চোখ বন্ধ করে এই নামটা লেখা, W.B. ইয়েটস। এবং তোমাদেরকে বোকা বানায়, তোমাদের অ্যাডমিশনে একটা প্রশ্ন ভুল করানোর পায় তারা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি বিলেতে পড়াশোনা করছে, অর্থাৎ তিনি ইংরেজিতে ওয়েল অ্যাওয়্যার। সে কারণে ভাইয়া জেনে রাখো, প্রশ্ন যেটাই হোক, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কে করেছেন? গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নিজে নিজে। রবি দাদু নিজের কাজ নিজে করে, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ নিজেই করছে। এটা কখনোই ভুল করা যাবে না। কি ভাইয়া? এটা কখনোই ভুল করা যাবে না। তা ঠিক আছে, তাহলে আমরা এতদিন জানতাম যে গীতাঞ্জলির জন্য পেয়েছে, ইয়েস পেয়েছে, বাট সঠিক তথ্য হচ্ছে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি সং অফারিংস, এই বইটার জন্য পেয়েছেন। তারপরে এইটা হচ্ছে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, যে অনুবাদটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নিজে নিজেই করেছেন। এখন কাহিনী হচ্ছে, হু ইজ W.B. ইয়েটস? এনার নাম কেন চলে আসছে? এইটা দেখে কিছু বোকা চকলেট আঙ্কেল আছে, তারা কি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে গীতাঞ্জলি দ্য সং অফারিংস বইটা আছে না, এই বই, সব বইয়ের আগে একটা ভূমিকা অংশ থাকে যে এই বই রচনার পিছনে কাহিনী, থিওরি, তো বা এই বই দ্বারা কি বোঝানো হয়, কি নিয়ে লেখা, ভাবানুবাদ। যেমন এই যে আমি তোমাদেরকে আমি কিংবদন্তির কথা বলছি, কোথায় এখানে লেখা কবিতা, কবিতা মানে যে প্রতিবাদের ভাষা, এটা আমি তোমাদেরকে ভাবানুবাদ করে দিছি না? তার মানে কি আমি কিংবদন্তির কথা বলছি লিখছি না? সেম ওয়েতে বইয়ের ভূমিকা অংশে W.B. ইয়েটস কি করছে? ভাবানুবাদ লিখছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থটার। এবং এটাকে কি বলে? তাহলে তিনি আসলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ভাবানুবাদ করেছিলেন এবং ভূমিকা লিখে দিয়েছিলেন বইটার। সেই কারণে W.B. ইয়েটস এর নাম আসে। কিন্তু পুরো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনুবাদ তিনি কোনোভাবেই করেননি, তিনি শুধু ভাবানুবাদ করে ভূমিকা লিখছেন। ক্লিয়ার? ক্লিয়ার অ্যান্ড চকচকে ঝকঝকে ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, তাহলে বুঝতে পেরেছো? এবং তারপরে অ্যানাদার কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন? সেটা হচ্ছে, তোমরা সবাই বলো, অনেক বড় বড় বইয়ে দেখবা, এই তোমাদেরকে এত তাড়াতাড়ি বিদায় দিতে চাচ্ছে রে। জাতীয় সঙ্গীত রচনা করেন তিনটি, ইভেন BCS এর বইয়েও পাবা। কিছু দেখা নাই, তুমি আমার বাপ আমি তোমার ভাই। কি বলো দেখি? কিছু দেখি নাই, তুমি আমার বাপ আমি তোমার ভাই। এই কথা বলার কারণ কি? কারণ হচ্ছে এটাও একটা ভুল কথা। কারণ অনেক জায়গায় দেখবা রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কারও জাতীয় সঙ্গীত রচনা করেছেন, কিন্তু না ভাইয়া,
তিনি করেননি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কবিরা অবশ্যই কপি করতে পারে। আমরা যে আমার সোনার বাংলা এই যে এই গানটা আমরা আমাদের জাতীয় সঙ্গীত বলি, এটা আসলে একটা কপি গান, একটা গানের সুর কপি করা, সেটা হচ্ছে গগন হরকরার আমি কোথায় পাবো তারে। এই গানটা থেকে কার? গগন হরকরার আমি কোথায় পাবো তারে। এই গানটার সুর থেকে আমার সোনার বাংলা গানটা লেখা। সেম কাহিনী হয়ে গেছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায়ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান থেকে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে একটু চেঞ্জ করে একজন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটা লেখেন। তাহলে তিনি চেঞ্জ করছেন, তার মানে রবীন্দ্রনাথই তার রচয়িতা না, বরং তিনি একটা গান লিখেছিলেন, তার গান থেকে ইন্সপিরেশন নিয়ে কি হয়েছে বলো দেখি, আরেকজন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখেছেন। তাই শ্রীলঙ্কা উত্তর হবে না, শুধু বাংলাদেশের এবং ভারতের, বাংলাদেশের এবং ভারতের ওই যে জনগণ গণ অধিনায়ক জয় হে, ওইটা ওই এই দুটো হচ্ছে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার ভাইয়া? তার বাইরে গিয়ে 1901 সালে শান্তিনিকেতনে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেন যার নাম ব্রহ্মচর্যাশ্রম, এবং 1921 সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তাহলে এটা যা জেনে রাখো, 1901 সালে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যা নামে একটা স্কুল করেন, স্কুলটার নাম চেঞ্জ করে পরে শান্তিনিকেতন করা হয়। অ্যাট লাস্ট সাহিত্য রচনার অন্যতম তীর্থক্ষেত্র অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এটা কনভার্ট হয়ে যায়। তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন? মেইনলি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে তোমাদের জায়গাটা তোমরা পড়ে এসেছো, এখন আশা করি তোমাদের সব কিছু ঝকঝকে ক্লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটাও ক্লিয়ার। ক্লিয়ার কিনা ভাইয়া? কারো এনি পসিবল প্লেসেসে কোনো যদি কনফিউশন থাকে? আর লেকচার শিটের প্রবলেমটা আবারও বলে দেই, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট, ডক্টর অফ লিটারেচার, কি বলো দেখি? লিটারেচার। এই যে আমি বললাম আমার ভুলটা ধরার কেউ নাই ভাইয়া, লিটারেচার এটা কোনো প্রোনাউন্সিয়েশন নাই, ইটস লিটারেচার। গতদিনও পড়াইছি, কেউ ভুল করবে না, ঠিক আছে? এটার উচ্চারণ প্রোনাউন্সিয়েশন হবে লিটারেচার। তাহলে ডক্টর অফ লিটারেচারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পান 1936 সালে, এটা ঠিক করে নিবা। তারপরে হয়ে গেছে তার কাব্যগ্রন্থের সংখ্যা কত? কাব্যগ্রন্থের সংখ্যা বইয়ে হয়ে গেছে 66, রিয়াল উত্তর 56। তারপর 95টা গল্পগ্রন্থ হয়ে গেছে 96, রিয়ালটা হবে 95। তারপরে হচ্ছে তিনি নাইট উপাধি পান 1915 সালে, হয়ে গেছে 1916, এটাও ঠিক করে নেবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের শেষ বিদায়ের কথা ওইটাই, ভালো আছো ভালো থেকো, আজকের পড়াগুলো স্মরণে রেখো। এই ভাঙা গলায় এগুলো গান আসলে গাওয়া উচিত না, তোমাদের কানে ব্যথা দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কথা একটাই, ভালো আছো ভালো থেকো, আজকের পড়াগুলো স্মরণে রাখতে হবে। আজকে অনেক পড়া পড়ছি এবং এই পুরো অ্যাডমিশন পিরিয়ডে প্রশ্নতে রবীন্দ্রনাথ, নজরুল এগুলো থেকে প্রশ্ন থাকবেই। সো খুব ভালো করে পড়তে হবে এবং টাস্কও করতে হবে নাটকের নামগুলো মুখস্থ করার জন্য। সবাই নোট শেয়ারিং গ্রুপে টাস্ক জমা দিবা এবং আমাকে মেনশন করবা। মেনশন কিভাবে করবা? আমার অ্যাকাউন্টটা লিখে নাও, জিহাদ আরমান স্বর্ণ। আচ্ছা থামো, এগুলো ক্লিয়ার করে দেই। এই নামে বিশ্বে একটাই অ্যাকাউন্ট পাবা, সো সমস্যা নাই। জিহাদ আরমান SARNO, এই নামে সার্চ দিলে পেয়ে যাবা। আমাকে অবশ্যই মেনশন করবা, আমি তোমাদের কাজগুলো দেখব। অর্থাৎ আমরা অফলাইনে যেমন স্যারকে দেখে কেমনভাবে করতে পেরেছি একটু নিতাম, সেরকমই একটা ফিল নিবে। ইনশাআল্লাহ আমি সবারটাই দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে না আজকে তোমাদের রবীন্দ্র সাহিত্যেরই টপিক, আরও দুটো ক্লাস লাগবে অপরিচিতা পড়াতে। তো সেই ক্লাসে আবারও দেখা হবে। চাপ কম, পড়া বেশি, মাথায় বুদ্ধি ঠোঁটে হাসি, ঠিক আছে? তো সেই চিন্তা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করে দেই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। বেশি দেরি করতে হবে না, কালকে সকাল 11টাতেই বাংলা ফার্স্ট পেপার ক্লাস আছে। সো অপরিচিতা নিয়ে আমরা ঝাঁপিয়ে দাপিয়ে দৌড়ে বেড়াবো। ওকে, সবার জন্য শুভকামনা।
থেকে যাও, আল্লাহ হাফেজ।